পূর্ব ঘোষণা ছাড়াই আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত, অভ্যন্তরীণ সংকটের অজুহাত। দেশের বাজারে হু হু করে বাড়ছে দাম, উদ্বিগ্ন ক্রেতারা, নজরদারির দাবি। খরচ সহকারে 67 হয়ে যাবে, তো 75 বা 70 এমন চলতে পারবে। ইন্ডিয়া থেকে রপ্তানি বন্ধ ঘোষণার পরপরই দেশের বাজারে দাম বাড়াটা এটা অস্বাভাবিক। আমাদের পণ্য রাস্তায় রয়েছে, পাইপলাইনে রয়েছে, হঠাৎ করে বলে দিলেন যে বন্ধ, এটা কেমন কথা? কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা, মত বিশ্লেষকদের। বাজারে যে মোবাইল কোর্ট হোক, সরকারের যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলোকে অত্যন্ত তৎপর রাখতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কয়েক মিনিটের মধ্যেই শুনানিতে ওসি প্রদীপের পাহারায় কয়েকশো পুলিশ, দুদকের মামলায় কারাগারে। সিনহা হত্যা মামলায় কনস্টেবল রুবেল শর্মা গ্রেফতার। 14 বছরের কিশোরীর বয়স 26 দেখিয়ে পাঠানো হয় সৌদিতে, বাড়ি ফিরল লাশ হয়ে, অসহায় পরিবারের হাহাকার। আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দেয়া থেকে দৃষ্টি সরাতে এই সীমান্তে মিয়ানমারের সেনা মোতায়েন, রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়, মত বিশ্লেষকদের। এবং লঙ্কান বোর্ডের অযৌক্তিক শর্তে হবে না টাইগারদের সফর, বনেনি কোয়ারেন্টিন সহ নানা ইস্যুতে। শিগগিরই ঘরোয়া ক্রিকেট লিগ শুরু, জানালেন বিসিবি সভাপতি। এবছরও সেপ্টেম্বরেই সব দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত। পূর্ব ঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশের আমদানিকারকরা। ভারতীয় পেঁয়াজ না আসার খবরে অস্থির হয়ে উঠেছে দেশের বাজারও। এ অবস্থায় সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিকেলে ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পরপরই দেশের বাজারে হু হু করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। রাজধানী ঢাকার বাজার যেন আরও এক কাঠি সরেস। আগের মজুদের পর্যাপ্ত পেঁয়াজ দোকানে থাকার পরও এরই মধ্যে 38 টাকা দরের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 52 টাকায়। প্রভাবে দেশি পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা বেড়ে হয়েছে 67 টাকা। সরকারের কঠোর নজরদারি দেওয়া উচিত। এই যারা বাজার মনিটরিংয়ের যে তাদের সেল আছে, দায়িত্ব আছে, তাদের আরও তৎপরতা বাড়ানো উচিত। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর উৎপাদন হয়েছে প্রায় 24 লাখ মেট্রিক টন পেঁয়াজ। এর মধ্যে সংরক্ষণ দুর্বলতায় পচে যায় 30%, যা প্রায় 7.5 লাখ মেট্রিক টন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ইতিমধ্যে ভারত থেকে 8 লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পরিসংখ্যান বলছে দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। বাজার বিশ্লেষকরা বলছেন গেল বছর থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল সরকারের। সরকারের আগে থেকেই এই অন্তত প্রস্তুতি নেওয়া দরকার ছিল। তবে আজকে ঘোষণা দেওয়ার পর আজকেই যে পেঁয়াজের দাম বাড়বে, এটা কিন্তু একটা ফেয়ার ঘটনা না। এখানে কিন্তু একটা কারসাজি হচ্ছে। মোবাইল কোর্ট হোক, সরকারের যে মেকানিজম গুলো আছে সেই মেকানিজম গুলোকে অত্যন্ত তৎপর রাখতে হবে। গেল বছর 29 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে এর ঝাঁজ থেকে প্রায় 300 টাকায়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য, এবং রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার হরিপদ সাহা। প্রথমেই যাচ্ছি কলকাতায় সুব্রতর কাছে। সুব্রত। জাফর, আপনাকে ধন্যবাদ। জাফর, এমন একটি দিনকে আজকে ভারত সরকারের এই নাফেড বেছে নিয়েছে, সেই দিনটিতে এই একই দিন কিন্তু বাংলাদেশ থেকে আজকে 1450 টন ইলিশের প্রথম চালান। আপনি জানেন যে 12 টন ইলিশ নিয়ে ইতিমধ্যেই পেট্রাপোল সীমান্ত দিয়ে ইতিমধ্যেই তিনটি লরি তারা কিন্তু হাওড়া মাছের আড়তের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঠিক তার কিছুক্ষণ আগে এই ভারত সরকারের এই কৃষিজাত পণ্য নিয়ন্ত্রণকারী সংস্থা নাফেডের পক্ষ থেকে এই ঘোষণাটি স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটু মন খারাপ এবং ক্ষোভের সঞ্চার হয়েছে, এটি কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। তো জাফর, যেটি হচ্ছে যে স্বাভাবিকভাবে আবার এইদিকেও দেখতে হবে যে ভারত 135 কোটি মানুষের দেশ। এখানে প্রতিদিন হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। আপনি জানেন, যেটা আগেও বলছিলাম, যে কোভিডের কারণে দক্ষিণ ভারতের পুনে এবং নাসিকে ব্যাপক পরিমাণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। আর যার ফলশ্রুতিতে কিন্তু এই শুধু
শুধু ব্যাহত হয়েছে তা নয়, এরপর যে উৎপাদন হয়েছে সেটি বিপণন। আপনি জানেন যে টানা 68 দিন লকডাউন ছিল এবং তারপর আনলক সিরিজ চলছে। এখনও পর্যন্ত ভারতের যেটি লাইফ লাইন ট্রেন পরিষেবা, সেই ট্রেন পরিষেবাটাও কিন্তু চালু হয়নি এবং আন্তঃরাজ্য পরিষেবার ক্ষেত্রেও কিন্তু নানা রকমের বিধি নিষেধ রয়েছে, কন্টেনমেন্ট জোন রয়েছে, রেড জোন রয়েছে, গ্রিন জোন রয়েছে। এই সমস্ত নানা চড়াই উতরাই কিন্তু পার করে তারপরে আসতে লরির যে ভাড়া, ট্রাকের যে পণ্য পরিবহনের ভাড়াও সেটিও প্রচুর দ্বিগুণ। স্থানীয় বাজারে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। সে সমস্ত বিষয় বিবেচনা করে ভারত সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। অতীতেও দেখেছি আমরা বিভিন্ন সময় ভারত শুধু পেঁয়াজ নয়, অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় কৃষিজ জিনিস সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়েই পণ্যগুলো কিন্তু তারা নিয়ন্ত্রণের জন্য, বাজার স্বাভাবিক করার জন্য এটা করে। তো জাফর, এখন আমি আমি যাচ্ছি ঢাকার কারওয়ান বাজার আমাদের সহকর্মী হরিপদ সাহার কাছে। হরিপদ সাহা। সুব্রত, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে প্রতি বছর বার্ষিক যে পেঁয়াজের চাহিদা সেটা হচ্ছে 30 থেকে 32 লাখ মেট্রিক টন। সেখানে বাংলাদেশের যে স্থানীয় উৎপাদন পেঁয়াজের সেটা হচ্ছে 18 থেকে 20 লাখ মেট্রিক টন, বিভিন্ন সূত্রের যে খবর। সো সেই জায়গা থেকে কিন্তু 12 থেকে 10 লাখ মেট্রিক টন পেঁয়াজের একটি ঘাটতি প্রতি বছরই আমরা লক্ষ্য করি এবং এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই ঘাটতি মেটানোর প্রধানতম উৎস হচ্ছে ভারতীয় পেঁয়াজ। ভারত থেকে প্রতি বছরই 8-10 লাখ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু বাংলাদেশে আমদানি হয়ে থাকে এবং গত বছরও কিন্তু সেই আমদানির এক পর্যায়ে যে ভারত পেঁয়াজ কিন্তু বাংলাদেশে রপ্তানি করা বন্ধ করে দেয় এবং তার ফলশ্রুতিতে পেঁয়াজের দাম কয়েক গুণ থেকে দেখা যাচ্ছিল যে 270-80 এমনকি 300 টাকা পর্যন্ত পেঁয়াজ বাজারে বিক্রি হতে দেখা গেছে। এবারও কিন্তু একই সময়ে ঠিক সেপ্টেম্বরের মাঝামাঝি এসে কিন্তু ভারতের যে বিদেশ বাণিজ্য যে বিভাগ রয়েছে সেই বিভাগের মহাপরিচালকের একটি পরিপত্র আমরা দেখতে পেয়েছি আজকে। সেখানে সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। তো এই ঘোষণাটা আসার আগেই কিন্তু আমরা সকাল থেকে জানছিলাম বাংলাদেশের সবগুলো স্থলবন্দরে কিন্তু পেঁয়াজ আজকে আমদানি বন্ধ ছিল ভারত থেকে। তেমন কোনো পেঁয়াজ বাংলাদেশে আজকে ঢুকে নেই এবং তারপর থেকেই বন্দরেই পেঁয়াজের দাম বাড়তে দেখা যায় এবং সেই খবর কিন্তু অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী ছড়িয়ে পড়ে। তারপর থেকে বাজারে আজকে সন্ধ্যার পরে এসে যেটা দেখা যাচ্ছে যে পেঁয়াজ আজকে ইন্ডিয়ান পেঁয়াজ সকালে বিক্রি হয়েছে 40 টাকা কেজি, সেটা এখন 50 টাকা ছাড়িয়ে গিয়েছে। সেই সাথে দেশি পেঁয়াজের দামও কিন্তু 5-7-10 টাকা পর্যন্ত মান ভেদে কিন্তু বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা। অর্থাৎ খবর আসার সাথে সাথেই কিন্তু বাজারে সেই দামের ঊর্ধ্বগতির যে প্রবণতা সবসময় লক্ষ্য করা যায়, সেটা আমরা আজও তার ব্যতিক্রম দেখছি না। এবং ক্রেতাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তারাও যখন জানতে পেরেছে যে পেঁয়াজের দাম বাড়ছে, সেই গুঞ্জন বিভিন্ন মাধ্যম থেকে তারা যে তথ্যটা পেয়েছে, তারপরে কিন্তু বাজারে ক্রেতা উপস্থিতিও কিন্তু অনেকটা বেড়েছে আমরা লক্ষ্য করছি এবং প্রত্যেকেই 5-10 কেজি করে পেঁয়াজ কেনা শুরু করেছেন। এবং বিক্রেতারাও যেটা বলছেন যে পেঁয়াজের দাম যখন বাড়তে থাকে ক্রেতারাও কিন্তু তাদের যে কেনার চাপটা কিন্তু বাড়িয়ে দেন। তো পেঁয়াজের দাম নিয়ে প্রতি বছরের যে একটি দুর্বৃত্ত আয়ন যে সেটা ছিল, কারসাজি বা যে সমস্যাগুলো বাজারে লক্ষ্য করা যাচ্ছিল, দাম বাড়ার সাথে সাথেই বা আমদানি বন্ধ হওয়ার সাথে সাথেই যে বাজারে দাম বৃদ্ধি পাওয়ার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল, সেই ঘটনাগুলো এখনও লক্ষ্য করা যাচ্ছে এবারও। তো ক্রেতারা যেটা বলছেন যে সরকারের কঠোর নজরদারির মাধ্যমে গতবারের যে নাজেহাল অবস্থা ছিল সেই অবস্থায় যেন পেঁয়াজের বাজারে এবার না যায়। তো এই ছিল আমার কাছে পেঁয়াজ বাজারের সবশেষ খবর। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য এবং রাজধানীর কারওয়ান বাজার থেকে দেশের পেঁয়াজ বাজারের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার হরিপদ সাহা। এদিকে পশ্চিমবঙ্গে গেছে বাংলাদেশের ইলিশের উপহারের প্রথম চালান। ধাপে ধাপে পৌঁছাবে প্রায় 1,500 টন পদ্মার রূপালী ইলিশ। সুব্রত আচার্যের রিপোর্ট। গেল বছরের আগস্টে বাংলাদেশ সরকারের উপহার হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল 500 টন ইলিশ। কলকাতার পার্শ্ববর্তী হাওড়ায় রাজ্যটির বৃহত্তর মাছের আড়তে পৌঁছতেই কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় হাওয়া হয়ে গিয়েছিল সেই ইলিশ। এরই ধারাবাহিকতায় এবারও পশ্চিমবঙ্গবাসীর জন্য ইলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, গেল বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি ইলিশ আসছে এবার, আর তাই প্রত্যাশাও বেশি সবার। বাংলাদেশের মাছ আসলে এখানে দাম ভালোই হবে। বাজারে না আসা পর্যন্ত, না কেনা পর্যন্ত বুঝতে পারবো না কত কি কেনা বা কি। এরই মধ্যে প্রথম চালানটি বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। প্রথম এই চালানে মাছ রয়েছে 12 টন।
আগামী 1 মাসের মধ্যে ধাপে ধাপে এই 1450 টন ইলিশ পশ্চিমবঙ্গে পৌঁছবে বলে জানানো হয়েছে। এতদিন বাদে এলো, আমাদের তো খুব আনন্দই লাগছে। পুজোর সময় একটা সবার পাতে ইলিশ পড়বে, এটা তো সবারই বাঙালির একটা বিশাল ব্যাপার আছে। এটা আমাদের বাঙালিরা অরন্ধন করেন, অনেকে বাড়িতে পুজো করেন, ইলিশ মাছটা খায়, সেই জন্য ইলিশ মাছের প্রয়োজন আছে। 2012 সালের 1 আগস্ট থেকে ভারত সহ বিশ্ববাজারে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এবার স্ত্রীর অর্জিত অবৈধ সম্পত্তির মামলায় কারাগারে পাঠানো হলো টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাসকে। দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে হাজির করা হয় তাকে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুপুরে পুলিশের করা পাহারায় প্রদীপ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। অবশ্য তার আগে পুরো আদালত ভবন কর্ডন করে রাখে কয়েকশো পুলিশ সদস্য। মাত্র কয়েক মিনিটের শুনানি শেষে আদালত তাকে দুদকের দায়েরকৃত এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। শেয়াজান নামী আসামি, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং ক্ষমতার অভাবে মানি লন্ডারিং অপরাধ আছে, সুস্পষ্ট অভিযোগ আছে। সুতরাং আমরা সেই বিষয়টা নিবেদন করেছি, মাননীয় আদালত শুনানি ক্রমে তাকে এই মামলায় সন্নিবেশ করেছেন। মূলত এটি প্রদীপের স্ত্রী চুমকির অবৈধ সম্পদ অর্জনের মামলা, কিন্তু বর্তমানে তিনি পলাতক রয়েছেন। আদালতে প্রদীপের পক্ষ থেকে তার আইনজীবী জামিনসহ 4টি আবেদন জমা দেন। আদালত আগামী 20 সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন। এই সম্পত্তিটা ওর শ্বশুর দেখালো, বলছে যে এটা অসৎ উপায়ে অর্জিত টাকা কেনা হয়েছে, এটা তো রিমোট প্রমাণ সাপেক্ষ, ওর ডাইরেক্ট কোনো রিলেশন নেই। 3,95 লাখ টাকা সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন 23 আগস্ট এই মামলা দায়ের করেন। অভিযুক্ত প্রদীপ দাস অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারে গ্রেফতার কনস্টেবল রুবেল শর্মাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ভারহা এই সংক্রান্ত আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে র্যাব। প্রাথমিক শুনানি শেষে রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। র্যাব 15-এর কক্সবাজার ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মেহেদি হাসান জানান, সিনহা হত্যা মামলায় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে রুবেল শর্মার নাম উঠে আসে। এরপর গত রাতে তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সিনহা হত্যায় জড়িত সন্দেহে রুবেল শর্মাকে গ্রেফতার দেখানো হয়। কে ওসি প্রদীপের ঘনিষ্ঠ বলে জানা গেছে। রাতের সময় আরও থাকছে। কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা সুজন 3 দিনের রিমান্ডে। চক্রের মূল হোতা মহিবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য তুরস্ক সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সে তুরস্কের আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রায় 3 বছর হতে চলল রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের নিজ দেশে ফেরত যাওয়া উচিত। আর এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে মিত্ররাষ্ট্র তুরস্ক। এ সময় মুজিব বর্ষে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান সরকার প্রধান। অনুষ্ঠানে তুরস্ক থেকে যুক্ত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুজগুল। শুরুতে নবনির্মিত বাংলাদেশ ভবনের প্রামাণ্য চিত্র দেখানো হয়। নিজস্ব এই ভবন তৈরি করতে খরচ হয় প্রায় 43,50 লাখ টাকা। আন্তর্জাতিক অপরাধ আদালতে স্বপক্ষ ত্যাগী 2 সৈনিকের মতো অন্য সৈন্যদের মুখ খোলা ঠেকাতেই মিয়ানমার বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এ ঘটনায় কেবল সে দেশের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানোকে যথেষ্ট মনে করছেন না তারা। কমল দেকে সঙ্গে নিয়ে ওমর ফারুকের রিপোর্ট। রাখাইনের স্থানীয় গণমাধ্যম বলছে, গত 11 সেপ্টেম্বর বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ থেকে 26 কিলোমিটার দূরে রাখাইনের ইন্ডিন গ্রামের উপকূলে ভেড়ে মিয়ানমার সেনাবাহিনীর লজিস্টিক শিপ। সেখান থেকে মাছ ধরার ট্রলারে চড়ে মিয়ানমার সেনাবাহিনীর 1000 খানেক সদস্য বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আসে। তারা নাফ নদীর তীর, মংডু 1 নম্বর জেটি এবং কানিংচংয়ে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে অবস্থান নেয়। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এর নেপথ্যে সম্প্রতি হেগের আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সেনাবাহিনীর 2 সদস্যের স্বপক্ষ ত্যাগ করে গণহত্যার তথ্য ফাঁস করার ঘটনা কাজ করেছে। ওই পুরানো সৈন্যগুলি এখনো পর্যন্ত ইয়াতে আছে, সেখানে
সিটুয়েতে বা আরাকানে রাখাইন স্টেটে তারা আছে। তো সেখান থেকে তাদেরকে সরিয়ে না নিলে হয়তো সপক্ষ আরো শূন্য দল ত্যাগ করতে পারে। তারা এই নির্বাচনের আগে সামরিক বাহিনী এটাই দেখাতে চাচ্ছে যে তারা আন্তর্জাতিক যেই মিডিয়া অ্যাটেনশন বা যেই ধরনের কথাবার্তা হচ্ছে তাকে তোয়াক্কা করছে না। পুরো আন্তর্জাতিক মহলকে স্পষ্ট করে দেওয়া উচিত যে মিয়ানমার একেবারে যে আইসিজের যে প্রভিশনাল ভার্ডিক্ট সেটা তারা অমান্য করছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এই মুহূর্তে দুদেশের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 26 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4759 জনে। নতুন শনাক্ত হয়েছেন 1812 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,39,332 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,847 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,42,696 জনের। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,812 জন। মোট আক্রান্ত 3,39,332। গত 24 ঘন্টায় মারা গেছেন 26 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,759 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,512 জন। মোট সুস্থ হয়েছেন 2,43,155 জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের নির্বাচনী সভায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ জানায় পাবনা 4 আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে তৃণমূল প্রতিনিধি সভার আয়োজন করে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ। দুপুরে কেন্দ্রীয় নেতাসহ অতিথিদের স্বাগত জানাতে কার্যালয়ের সামনে অবস্থান নেন স্থানীয় নেতাকর্মীরা। সেখানে দাঁড়ানোকে নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সঙ্গে সাধারণ সম্পাদক ইসাহাক মালিথার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় বহিষ্কৃত যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজনকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এছাড়া এই ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে চক্রের মূল হোতা মুহিবুল ইসলাম। বিকেলে জেলার আদালতে হাজির করা হয় যুবলীগ নেতা সুজনকে। পুলিশের করা আবেদনের ওপর শুনানি শেষে তাকে 3 দিনের রিমান্ডে দেন বিচারক। এর আগে সকালে সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট দেলওয়ার হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মুহিবুল ইসলাম। ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে জেলা শহরের NS রোডের বাসিন্দা MM ওয়াদুদের প্রায় 100 কোটি টাকা দামের জমি বিক্রির চেষ্টা করে প্রতারক চক্রটি। যারা যারা জড়িত তাদেরকে সবাইকে আটকের চেষ্টা করছি। আপনারা জানেন যে অলরেডি এই পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আসামিকেও আটক করা হয়েছে এবং তারা বিভিন্ন রকম তথ্যই আমাদেরকে প্রদান করছে। তাদের তথ্যের ভিত্তিতেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। 14 বছরের কিশোরীর বয়স বাড়িয়ে করা হয় 26। পরিবারের হাল ধরতে সে পাড়ি দেয় সৌদি আরব। ফিরেছে সে, তবে কফিনবন্দি হয়ে। ব্রাহ্মণবাড়িয়ার উম্মে কুলসুমের মৃত্যুতে দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের উম্মে কুলসুম। মাত্র 14 বছর বয়স হলেও বয়স বাড়িয়ে 26 করে ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করেন দালাল রাজ্জাক। পরে আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট তৈরি করে রিক্রুটিং এজেন্ট মেসার্স MH ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরবে পাঠানো হয় তাকে। চুক্তি অনুযায়ী কোম্পানিতে নিয়োগ না দিয়ে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ দেওয়া হয় তাকে। এরপর তার উপর শুরু হয় গৃহকর্তার শারীরিক নির্যাতন। এক পর্যায়ে গত 9 আগস্ট সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শুক্রবার তার লাশ দেশে আনা হলে গত শনিবার নিজ গ্রামে দাফন করা হয়। দালাল ও রিক্রুটিং এজেন্সির কাছে অমানসিক নির্যাতনের কথা জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারের। আমার মায়ের দুইরা বাম চোখটা কানা করছে, ডাইন 8টা ভাঙছে, কোমর থেকে নিচটা আলগা করছে,
কইরা সাইরা তারপরে কিতা করছে, ওষুধ পানি দিছে না। বাংলাদেশ সরকারের কাছে যে ক্ষতিপূরণ চাই এবং সুষ্ঠু বিচার চাই, দালালের বিচার চাই। ট্রাভেলসের মালিকেরও যথেষ্ট বিচার চাই এবং যে দালাল নিছে এই দালালেরও যথেষ্ট বিচার চাই। আমরা সরকারের কাছে এটি আবেদন করছি, এটাই বিচার যেমন আমরা সুস্থ বিচার পাই। দালাল সহ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যদি তারা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে চায়, সেটা অবশ্যই আইনগত ব্যবস্থা হবে। ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে নিহতের পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার পরিবার যখনই আসবেন বা তাদের জন্য যা করণীয় থাকে রাষ্ট্রের পক্ষ থেকে আমি সমস্ত কিছু ব্যবস্থা আমি গ্রহণ করব। 2019 সালের 7 মে সৌদি আরবে যায় উম্মে কুলসুম। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ড্রোন ওড়াতে লাগবে অনুমতি। কার কাছ থেকে অনুমতি নিতে হবে তা নতুন নীতিমালা অনুসারে ঠিক করে দেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এছাড়া এখন থেকে দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই অঞ্চলের মধ্যে ড্রোন ওড়াতে হলে নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও। বিনোদন সামগ্রী হিসেবে ছোট আকারের ড্রোনের পাশাপাশি দেশে বাণিজ্যিকভাবে ব্যক্তিগত গবেষণা কাজে এবং রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ড্রোনের ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু উৎসাহী ব্যক্তির পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বিনা অনুমতিতেই অনেক সময় দুর্নিয়ন্ত্রিত এই যন্ত্রটি ব্যবহার করে থাকেন। এর ফলে যাত্রীবাহী বিমান, হেলিকপ্টার ও দ্রুতগতি সম্পন্ন সামরিক বিমানের সঙ্গে আকস্মিক দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এসব কারণে ব্যবহারের উপর নির্ভর করে ড্রোনের 4টি শ্রেণী করার পাশাপাশি 5 কেজির বেশি ওজনের ড্রোন ওড়াতে অনুমতি নিতে হবে এমন বিধান রেখে ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা 2020-এর খসড়ার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ক শ্রেণী সাধারণত বিনোদনের জন্য, যেটা আপনার এই যে যারা ছেলেপেলেরা যে খেলনা হিসেবে যেটাকে ইউজ করবে, এটার ওজন অবশ্যই 5 কেজির নিচে হতে হবে। খ হলো অবাণিজ্যিক, 5 কেজির বেশি কোনো ওজনের কোনো ড্রোন ওড়াতে চায় কিন্তু কোনো কমার্শিয়াল কোনো ভিউজ থাকতে পারবে না এটাতে। আর 3 নম্বর হলো বাণিজ্যিক কোনো কাজে যদি তারা ব্যবহার করে, সার্ভে করবে ওই এলাকার জমি জামার উপরে বা ফসলের উপরে, হয়তো কেউ ওই দিকে একটা ধরেন একটা কোনো প্রসেসিং ইন্ডাস্ট্রি করবে। ঘর শ্রেণী হলো যেটা হলো আমাদের রাষ্ট্রীয় বা সামরিক কাজে যেগুলি ব্যবহার করা, এটা সিভিল এভিয়েশন অথরিটি ডিফাইন করে দিবে কার কাছ থেকে নিতে হবে। এদিকে কেপিআই এলাকায় ড্রোন ওড়াতে সিভিল এভিয়েশনের পাশাপাশি কেপিআই কর্তৃপক্ষেরও অনুমতি নিতে হবে। রেড জোন তো আপনার টোটালি রেস্ট্রিক্টেড জোন, যেমন ধরেন এয়ারপোর্টের ইসের এরিয়া, ক্যান্টনমেন্টের ভিতরে, এইসব জায়গায়। পদ্মা সেতুতে গেলে আপনি পদ্মা সেতু তার নিজের এরিয়ার মধ্যে কাউকে ড্রোন ওড়াতে দিবে না। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও বাণিজ্যিকভাবে ড্রোন ওড়াতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে অনলাইনেও ব্যবস্থা থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। লঙ্কান বোর্ডের অযৌক্তিক শর্তে হবে না টাইগারদের সফর, বনানী কোয়ারেন্টিন সহ নানা ইস্যুতে বিসিবি কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সভাপতি নাজমুল হাসান পাপন একথা জানান। শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু হবে বলেও জানান তিনি। কদিন আগেই হঠাৎ করে সুর পাল্টে ফেলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তাই তো বাতাসে গুঞ্জন বাতিল হতে পারে টাইগারদের লঙ্কা সফর। টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টি ম্যাচ খেলতে অদ্ভুত কতগুলো শর্ত দিয়েছিল এসএলসি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি বৈঠকে বিসিবি কর্তারা। লঙ্কান বোর্ডের সঙ্গে বিসিবির মতের অমিল কোয়ারেন্টিন নিয়ে। শুধু তাই নয়, কত সদস্যের দল যাবে শ্রীলঙ্কায় তা নিয়েও দেখা দেয় মত পার্থক্য। ফলে প্রস্তুতির ঘাটতি নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়াটা অযৌক্তিক বলে মনে করছেন বোর্ড সভাপতি। ওদের এখানে ডোমেস্টিক লিগ হচ্ছে, এতগুলো টিম খেলছে, এত প্লেয়ার খেলছে, নেশন ওয়াইড কোনো সমস্যা নাই। আমাদের একটা টিমের জন্য এত বিরাট ঝামেলা, মানে কেউ ঘর থেকেই বেরোতে পারবে না 14 দিন। এইটা তো আসলে আমরা কখনো, আমি অন্যান্য জায়গায় কথা বলেছি, কেউ এরকম ফেস করেনি। তাতে করে মনে হচ্ছে দের ইজ সামথিং, কিছু একটা আছে যেটা আমরা জানি না। নেট বোলার দিবে যে দেশে, যে কোনো দেশে খেলতে গেলে, ওরাও এটা তো দিচ্ছেই না, আমাদের এখান থেকেও নিতে দিবে না। খেলা না, এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা দিয়েছে, এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। এদিকে শ্রীলঙ্কা সফর দিয়ে প্রায় 8 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিল বাংলাদেশ। সেটা সুতোয় ঝুলে যাওয়ায় এবার ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিতে চায় বিসিবি। আমরা নিজেরা ডোমেস্টিক ক্রিকেট শুরু করে দেবো এখনই। ক্রিকেট আমরা মাঠে ফেরাবো, মানে এখন যেহেতু কোচিং স্টাফরা আছে ওরাও থেকে যাবে। আমরা একটা কিছু, আমরা ছেলেরা অনেকে খেলার বাইরে এতদিন ধরে, ওদেরকে আবার খেলার মধ্যে নিয়ে আসবো। যে আমরা তো সব ক্লাবগুলোকে যেমন আমি ম্যানেজ করতে পারবো না, যেইটুক আমরা ম্যানেজ করতে পারবো ততজনকে নিয়েই আমরা করবো।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে মতের অমিলে এখনই অবশ্য সিরিজের এপিটাফ দেখছে না বিসিবি। জরুরি বৈঠকে নেওয়ার সিদ্ধান্তে এসএলসিকে চিঠি পাঠিয়েছে ক্রিকেট বোর্ড। এবার তারা নমনীয় হলে হয়তো আবারও আলোর মুখ দেখবে টাইগারদের লঙ্কা সফর। আমরা এগিয়ে যাব, ওরা যদি এই যত তাড়াতাড়ি উত্তর দেয় তত তাড়াতাড়ি ভালো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আপাতত ঠিকানা খুঁজে পেল বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারের টেবিলের ড্রয়ার থেকে উদ্ধার হওয়া 2 মাস বয়সী ছেলে শিশুটি। সমাজসেবা অধিদপ্তরের শিশু সদন ছোটবনি নিবাসেই এখন থাকবে সে। তবে শিশুটিকে সন্তান হিসেবে পেতে চান উদ্ধারকারী হারুন মিয়া ও তার স্ত্রী ফাহিমা আক্তার। আইনিভাবে শিশুটির অভিভাবকত্ব পেতে আদালতে যাওয়ার কথাও জানালেন এই দম্পতি। জন্মদাত্রী মায়ের কোলে ঠাঁই না হলেও অন্য এক মায়ের কোলে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে 2 মাস বয়সী শিশুটি। যে মা মমতাময়ীর মতো পরম যত্নে আদরের পরশ বুলিয়ে দিচ্ছে শিশুটির সারা গায়ে। সোমবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করেন হারুন মিয়া। মাত্র এক রাতেই হারুন দম্পতিকে মায়ার বন্ধনে আটকে দিয়েছে শিশুটি। তাই কোনোভাবেই কাছছাড়া করতে চান না তারা। পরিবারের ছায়ায় নিজেদের 2 কন্যা সন্তানের সঙ্গে বড় করতে চান। আমার 2টা মেয়ের যেমন দেখি ঠিক তেমনই লাগছে আমাকে, যে আমার বাচ্চাটা কোনো এরকম অবহেলা থাকতো আমি কি করতাম। যেভাবে পড়ালেখা করা দরকার ওইভাবে করা, যেভাবে থাকতে চাই ওইভাবে চলবো। আমার 2 মেয়ে 1 ছেলে হবে। আমি খুব খুশিতে দেখে তো আমি গ্রামের বাড়ি থেকে এত কষ্ট করে আসলাম। তবে নিয়ম অনুযায়ী শিশুটিকে এদিন সমাজসেবা অধিদপ্তরের শিশু নিবাসে স্থানান্তর করে রমনা থানা পুলিশ। শিশুটির অভিভাবকত্ব পেতে আদালতের নির্দেশনা পেতে হবে হারুন ফাহিমা দম্পতিকে। তারা শিশুটা পেতে পারলে এটা বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করেন, বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত দেন সেটাই সিদ্ধান্তে উপনীত হবে। শিশুটিকে নিজের সন্তান হিসেবে পেতে যে কোনো আইনি প্রক্রিয়ার সম্মুখীন হবেন বলে জানান বাবুর্চির কাজ করা হারুন। আদালতে আমি যাবো, সমস্যা কি, আমি তো যাওয়ার লাগে প্রস্তুত। আদালত তো যদি দেয় আমি ওই নিয়ে যাবো। আর যদি অন্য কোনো জায়গায় যদি আমার পাঠাইতে চাই ওই নিয়ে আমি যাইতে প্রস্তুত। যে এনে পাঠাইতে যাই আমি ওই নিয়ে যাবো। শিশুটির প্রতি হারুন মিয়ার এই স্নেহকে বিরল ভালোবাসা হিসেবে দেখছে সমাজসেবা অধিদপ্তর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পূর্ব ঘোষণা ছাড়াই আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত। দেশের বাজারে হু হু করে বাড়ছে দাম। কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা মত বিশ্লেষকদের। কয়েক মিনিটের শুনানিতে ওসি প্রদীপের পাহারায় কয়েকশো পুলিশ। দুদকের মামলায় কারাগারে, সিনহা হত্যা মামলায় কনস্টেবল রুবেল শর্মা গ্রেফতার। এবং লঙ্কান বোর্ডের অযৌক্তিক শর্তে হবে না টাইগারদের সফর, বনেনি কোয়ারেন্টিন সহ নানা ইস্যুতে শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু জানালেন বিসিবি সভাপতি। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।